নর্মা জিন মর্টেনসন থেকে হয়ে উঠেছিলেন ম্যারিলিন মনরো। মাত্র ৩৬ বছরের জীবনেই পেয়েছিলেন চূড়ান্ত খ্যাতি। কোটি হৃদয়ে ঝড় তোলা এই তারকার ব্যবহৃত পোশাক সহ বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী হয়ে গেল বেইজিংয়ে। এই ১ ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মহুয়া। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছি আমি রুবাদ ইফতেখার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। অক্সিজেনের অভাবে খুলে নেওয়া হলো নল। শরীয়তপুর হাসপাতালে মারা পড়ল ২ নবজাতক। যুদ্ধাপরাধ ইস্যুতেই পাকিস্তানে সার্ক সম্মেলনে যাচ্ছে না বাংলাদেশ। বিকল্প ভেন্যুর আহ্বান নেপালে। রাত ৯টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে বাংলাদেশে ব্যাটিং। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে জানিয়ে দিচ্ছি আপনাদের খবর। শরীয়তপুরের খবরটি জানাবো। শরীয়তপুর সদর হাসপাতালে অক্সিজেনের অভাবে ২ নবজাতকের মৃত্যু হয়েছে। চাহিদার তুলনায় অক্সিজেন সরবরাহ কম থাকায় এর কারণ বলে স্বীকার করছে কর্তৃপক্ষ। এমন অবস্থায় বিনা চিকিৎসায় ছেড়ে দেওয়া হচ্ছে অনেক শিশুকে। সোমবার সন্ধ্যায় মহিষার গ্রামের জিয়াসমিন আক্তারের ছেলে সন্তানের জন্ম হয় ভেদরগঞ্জের একটি ক্লিনিকে। কিন্তু জন্মের পরে শ্বাসকষ্টে আক্রান্ত হলে রাতেই মা ও শিশুকে স্থানান্তর করা হয় শরীয়তপুর সদর হাসপাতালে। হাসপাতালে অক্সিজেনের অভাব হয়, চিকিৎসাধীন অবস্থাতেই নল খুলে নেওয়া হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে মৃত্যু হয় নবজাতকের। অক্সিজেন লয়ে গেছে এক মহিলা নিয়ে দিয়েছে, এরপরে নিচে পড়ে এই বাচ্চাটা। এর ১৫ মিনিটের মধ্যেই একই ওয়ার্ডে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া শাহাবুদ্দিন চৌকিদারের নবজাতকেরও। শ্বাসকষ্ট আছিল, এটা হাসপাতালে নিচে হাসপাতালে মারা গেছে অক্সিজেনের কারণে। শিশু দুটির মৃত্যুর পেছনে অক্সিজেনের স্বল্পতার কথা স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর একটা ওয়ার্ডে একটা অক্সিজেন সিলিন্ডার আছে। ঠিক সেম মুহূর্তে 2টা বাচ্চা খুব মুমূর্ষ অবস্থায় ছিল। তো একটা বাচ্চার চেয়ে আরেকটা বাচ্চা বেশি মুমূর্ষ অবস্থায় ছিল। তখন কনসালটেন্ট ওই একটা বাচ্চার অক্সিজেন নিয়ে অন্য একটা বাচ্চার অক্সিজেন দেন। তার কিছুক্ষণ পরে প্রথম বাচ্চাটি মারা যায়, তার আর কিছুক্ষণ পরে আরেকটি বাচ্চা মারা যায়। 2 শিশুর মৃত্যুর পর চিকিৎসা অসমাপ্ত রেখেই অনেক শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্বজনদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে পাবনার হেমায়তপুর থেকে ঢাকায় বেড়াতে এসে অ্যাসিড হামলার শিকার হয়েছেন এক গৃহবধূ। বুধবার বিকেলে ঢাকা চিড়িয়াখানার ভেতরে তার উপর থেকে অ্যাসিড ছোড়া হয়। হামলা শিকার গৃহবধূর 2 হাত ও মুখের কিছু অংশ ঝলসে গেছে। তাকে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গৃহবধূর স্বামী জানিয়েছে 5 দিন আগে পাবনার হেমায়তপুর থেকে ঢাকায় বেড়াতে আসেন তারা। বুধবার বিকেলে তারা চিড়িয়াখানায় বেড়াতে যান। সেখানে একজন তাদের পিছু নেয়। এক পর্যায়ে সেই ব্যক্তি গৃহবধূর দিকে অ্যাসিড ছুড়ে মারে। ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটের চিকিৎসক ডাক্তার সাখাওয়াত হোসেন জানিয়েছেন তার গৃহবধূর শরীরে 7% পুড়ে গেছে। এদিকে সিলেটে 20 লাখ টাকা আত্মসাতের অভিযোগে সিটি ব্যাংক জিন্দাবাজার শাখার সাবেক ব্যবস্থাপক সহ 3 কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক। নগরীর বিভিন্ন জায়গায় বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার 3 জন হলেন জিন্দাবাজার শাখার সাবেক ব্যবস্থাপক মুজিবুর রহমান, ক্যাশ ইনচার্জ গিয়াসউদ্দিন ও কাস্টমার সার্ভিস অফিসার সাজ্জাদুর রহমান। মুজিবুরকে বাগবাড়ি, সাজ্জাদুরকে জিন্দাবাজার ও গিয়াসকে বান্দরবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। সৈয়দ আকলাক মিয়া নামের এক প্রবাসী গ্রাহকের হিসাব থেকে প্রায় 20 লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে কর্মকর্তাদের বিরুদ্ধে। এই ঘটনায় 7 কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। বাকি 4 জনকে গ্রেফতারের চেষ্টা করছে দুদক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহের মরদেহ বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে। পরে বিমানবন্দর থেকে তার মরদেহ মহাখালীর নিজ বাসায় নেওয়া হয়েছে। হান্নান শাহের প্রতি শ্রদ্ধা এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে রাতে তার বাসভবনে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর মরদেহ রাখা হবে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে। কাল কয়েক দফা জানাজা শেষে শুক্রবার মরদেহ নেওয়া হবে গাজীপুরে। সেখানে আরো 3 দফা নামাজের জানাজা শেষে নিজ গ্রাম কাপাসিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন হবে। এদিকে বিএনপি বর্ষিয়ানী নেতার মৃত্যুতে 4 দিনের দলীয় শোক পালন করছে দলটি। কেন্দ্রীয় কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। অগণিত ভক্ত পাঠক আর গুণগ্রাহী শ্রদ্ধা ভালোবাসায় বিদায় নিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর নামে সর্বস্তরের মানুষের ঢল। পরে লেখকের শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ দাফন করা হয় কুড়িগ্রামে। অনন্য ব্যক্তিমুদ্রার সাধক সৈয়দ শামসুল হক জীবনের শেষ ক্ষণটি পর্যন্ত লিখে যেতে চেয়েছেন জীবনের কথা, প্রেম ও প্রকৃতির কথা, দেশের কথা। বুধবার সকালে কবির মরদেহ প্রথমে নেওয়া হয় চ্যানেল আই কার্যালয়ে।
সেখানে হয় প্রথম জানাজা। বাবার ৮০ বছরের জীবনের ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নেন ছেলে দ্বিতীয় সৈয়দ হক। এরপর বাংলা একাডেমির নজরুল মঞ্চে নেওয়া হয় মরদেহ। এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামানের নেতৃত্বে শ্রদ্ধা জানান অসংখ্য গুণগ্রাহী। পালন করা হয় ১ মিনিট নীরবতা। সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়ার পর শুরুতেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তারপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আওয়ামী লীগ ও পরে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার। এরপর নামে সাধারণের ঢল। ২০০-র বেশি গ্রন্থের রচয়িতা সৈয়দ হক তার শব্দে, বাক্যে, পুরাণের নবায়নে, ব্যক্তির বিবর্তিত পরিচিতি নির্মাণে, বাঙালির ইতিহাস বিবর্তনের সচেতন রূপায়ণে ছিলেন অনন্য। সব ছন্দকে তিনি গ্রহণ করেছেন, ছন্দটাকে নিজের মতো পাঠিয়েছেন। সব উপমাকে, যা অতীত আমরা প্রায়র উপমা বলি, আগের উপমা গ্রহণ করেছেন, কিন্তু নিজের মতো করে এটা রিমডিউল করেছেন। এটাই হচ্ছে নিজস্বতা। গোটা বাংলাদেশের জীবনকে সৈয়দ শামসুল হক নিয়ে আসতে চেষ্টা করেছেন। ওইটাই মুখ্য, যে ইতিহাস থেকে এনেছেন, সমসাময়িক ঘটনা থেকে এনেছেন, মধ্যবিত্তকে এনেছেন, কৃষককে এনেছেন। গল্প, কবিতা, উপন্যাসের পাশাপাশি মঞ্চনাটক ও চলচ্চিত্র, বাংলা ভাষা সাহিত্যের প্রায় সব শাখায় ছিল তার অবাধ বিচরণ। হক ভাই প্রথম ব্যক্তি আমাদের বাংলা সাহিত্যে যে ভালো মন্দ দুটোই নিয়ে চরিত্র তৈরি করেছেন। সেটি গণনায়ক থেকে শুরু করে সেটা অন্তর্গত যে নাটকটি উনি আমাকে ডিসেম্বরে এই আগামী ডিসেম্বরে করার কথা আছে, উনি রিহার্সেলও গেছেন। তিনি লিখে যাচ্ছিলেন, যেমন তিনি রোগসজ্জায় ১০০টি কবিতা লিখেছেন, হ্যামলেটের অনুবাদ করেছেন, এই বড় বড় কাজগুলি করেছেন। কাজেই সাহিত্যের যে অভিভাবকত্বের যে জায়গাটা, সেই জায়গাটায় উনি ছিলেন। সেখানে তো একটা বড় ধরনের সংকট হলো। আধুনিক মানসিকতা নিয়ে এইভাবে বলিষ্ঠ একটি কলম ধরতেন যিনি, তিনি আর আমাদের মধ্যে থাকবেন না। ২৯ বছর বয়সে সবচেয়ে কম বয়সী সাহিত্যিক হিসেবে বাংলা একাডেমি পুরস্কার পান এই সব্যসাচী লেখক। সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন স্বাধীনতা ও ২১শে পদক। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদে ১৯তম সার্ক শীর্ষ সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দুপুরে মন্ত্রণালয়ে একথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের একান্তই নিজস্ব, অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বিষয়টি সার্কের চেয়ারম্যান নেপাল ও সার্ক সচিবালয়কে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে সার্কের বর্তমান সভাপতি নেপাল ১৯তম সম্মেলন স্থগিত করে নতুন কোনো ভেন্যুতে তা আয়োজনের উদ্যোগ নিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। অন্য কোনো রাষ্ট্রের সিদ্ধান্তের সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটি আমাদের নিজস্ব সিদ্ধান্ত। স্থানের চেয়ে বড় জিনিস হলো আমরা যেটি বলেছি যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে অব্যাহত হবে হস্তক্ষেপ, এবং আমরা সবসময় যেটি বলি যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে, যুদ্ধ অপরাধীদের বিচারের প্রশ্নে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার প্রক্রিয়া এবং পরবর্তীতে ফাঁসি কার্যকরের প্রশ্নে, এই বিষয়গুলিতে বাংলাদেশ কারোর সাথে কখনো আপোষ করেনি, করবেও না। BDnews24.com একটা প্রতিবেদন প্রকাশ করেছে, সেটাতে বলা হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল মঙ্গলবার বলেছেন যে ওই সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যস্ততার কারণে ইসলামাবাদে আসলে অংশ নিতে পারবেন না। আজকে উনি অবশ্য বলেছেন যে এমন একটা পরিবেশ এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। যে কারণে নেওয়া হোক, আসলেই পরিবেশটা অনেক বড় একটা বিষয় বলে আমার মনে হচ্ছিল। মহুয়া এবং খালেদ, আপনাদের একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই যে খালেদ, আপনি এডিটর স্পিকের দুজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের সাথে কথা বলছিলেন, তারা কিন্তু বারবার একটা জিনিসই বলছেন যে আসলে সার্কের এভাবে হুট করে ক্যান্সেল হয়ে যাওয়াটা নতুন কিছু নয়, এর আগে বেশ কয়েকবার হয়েছে। এবং আসলে এখন আমি বেশ কয়েকটা আন্তর্জাতিক জার্নালে দেখছিলাম এবং ইউরেশিয়া ম্যাগাজিনটায় দেখছিলাম যে আসলে সার্কের ঠিক কতটুকু প্রয়োজন রয়েছে বা কার্যকারিতা রয়েছে সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। এটা নিয়ে প্রশ্ন কিন্তু আসলে সার্কের জন্ম থেকেই আছে। আঞ্চলিক সহযোগিতার যে কথা বলে সার্ক আসলে গঠিত হয়েছে, সেরকম একটা আঞ্চলিক সহযোগিতার সেই ব্যাপারটি আসলে সার্কে ঘিরে কখনো গড়ে ওঠে না। শীর্ষ সম্মেলন হয়তো হয়েছে, এবারেটি হলে 18টি
18টি হতো। 18টি শীর্ষ সম্মেলন হলো যে আন্তঃসহযোগিতামূলক সাধারণ আরো 18, 19, 20টি অন্যান্য বিষয় দারিদ্র দূরীকরণ সহ আমাদের এই অঞ্চলের মানুষের উপকারের সহ সেইগুলি আসলে সার্ক খুব বেশি কার্যকর হয় না। সেই জন্য সার্ক নিয়ে কেউ বড় আশাবাদী না। তবে সার্কের মধ্যে গেলে হয় কি, পাকিস্তান এবং ইন্ডিয়া যারা পরস্পরকে সারাক্ষণ গালাগালি বকাবকি মারামারি এবং পরস্পরের দিকে নানা ধরনের অস্ত্র তাক করে থাকে তাদের দুই একজনের দেখা হয়, তারা হাসাহাসি করে ছবি তোলে, পত্রপত্রিকা ছাপা হয়, সেই হিসাবে সার্কের কিছুটা গুরুত্ব তো রয়েছে। তাহলে এবারের মানে একটি ফটো সেশন থেকে আসলে মানে পত্রপত্রিকা আফগানিস্তান ওই ছবিটা হয়তো আমরা দেখতে পাবো। নেওয়া হয়েছে। যাই হোক, আমরা একটি বিরতি নিই। নটা 18 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জাসদকে মশাল প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন সচিব ও হাসানুল হক ইনুকে রুলের জবাব দিতে বলেছে আদালত। জাসদের অন্য অংশের পক্ষে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান সোমবার রিট আবেদনটি করেন। এর উপর শুনানি শেষে রুল জারি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশিস রঞ্জন দাসের বেঞ্চ। এর আগে মশাল প্রতীক চেয়ে জাসদের দুটি অংশের আবেদনের পরিপ্রেক্ষিতে ইনু ও শিরিন আক্তারের নেতৃত্বাধীন জাসদকে মশাল প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন অংশ রিভিউ আবেদন করলেও শুনানি ছাড়াই সিদ্ধান্ত বহাল রাখে কমিশন। খেলাধুলা করার জন্য রুবাইদ আপনার কাছে চলে যাচ্ছি। বাংলাদেশ খুবই একটি ব্যাটিংটা একেবারেই ভালো হয়নি। বোলাররা চেষ্টা করছেন, আমরা দেখছি স্পিনাররা চেষ্টা করছেন, পেসাররা চেষ্টা করছেন। তাসকিন থার্ড স্পেলে এসে ভালো বল করছেন। যাই হোক, সে খবরগুলো জানাবো, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি। আর যখন ফিরবো তখন আরো যা থাকছে। যুব এশিয়া কাপের সেমিতে চাইনিজ তাইপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় সেমিতে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের সামনে অ্যাথলেটিক, মেসিকে ছাড়াই মনশেনগ্লাডবাখের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। বেক্সিমকো অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে বৃহস্পতিবার সেমিফাইনালে চাইনিজ তাইপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচ শুরু হচ্ছে দুপুর 12:30টায়। বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভারত ও পাকিস্তান। পুল এতে চ্যাম্পিয়ন বাংলাদেশ পেয়েছে পুল বির রানার্স আপ চাইনিজ তাইপেকে। টুর্নামেন্টে ইনফর্ম বাংলাদেশ ফেভারিট থাকছে তাইপের বিপক্ষেও। গত সপ্তাহেই তাইপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় জয়ে আত্মবিশ্বাসী রোমান আশরাফুলরা। আমাদের যে প্ল্যানিং আছে, আমরা যেভাবে খেলবো, যেভাবে ওদেরকে অ্যাটাক অ্যান্ড ডিফেন্সের ব্যাপারগুলো হবে, সেগুলো তো অবশ্যই তারপরে রেজাল্টটা পরে দেখা যাবে। ওই হিসাবে নিব না যে ওদের আমরা হারাইছি, যে কতটা ওরা আরো ভালো হবে। সেমিফাইনালে ওরা আসছে, অবশ্য ভালো খেলে আসছে আমাদের মতো। তো আমরা চেষ্টা করব যে ইন্ডিয়ার সাথে আমরা যেরকম ভাবে খেলছি ওদের সাথে ওরকম করে খেলবো। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের স্বপ্ন ছিল ফাইনাল। সেই লক্ষ্য পূরণে একটি ম্যাচ দূরে স্বাগতিকরা। তবে এখানেই থামতে চায় না বাংলাদেশ। ওই গ্রুপের রানার আপ চাইনিজ টাইপে একটু সহজ দল, অবশ্যই না বললে মিথ্যেই বলা হবে। তো ফাইনাল খেলার আশাই করছি, যদিও খুব বড় কিছু অঘটন না ঘটে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের যা যা করা দরকার, যেমন আমাদের যেই টিম ফরমেশন, আমরা যদি যেই আমাদের টিমের যে স্পিরিট, এই স্পিরিটে যদি আমরা ফাইনালে খেলতে পারি, এটা ধরে রাখতে পারে সবাই, ইনশাল্লাহ আমরা একটা কিছু করব। চাইনিজ তাইপের বিপক্ষে জিতলে ফাইনালে ভারত কিংবা পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে লাল সবুজরা। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ব অর্থনৈতিক সক্ষমতা সূচকে এক ধাপে গিয়ে বাংলাদেশ অবস্থান এখন 106 নম্বরে। বিনিয়োগের 12টি ভিত্তি বিবেচনা নিয়ে এই সূচক তৈরি করেছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। অবকাঠামো ঘাটতি ও দুর্নীতির কারণে বাংলাদেশের কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না বলে মনে করে গবেষণা সংস্থা সিপিডি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের 2016-17 অর্থ বছরের অর্থনৈতিক সক্ষমতা সূচক প্রতিবেদন প্রকাশ করল গবেষণা সংস্থা সিপিডি। চীনের অবস্থান 28তম। প্রতিবেদনে বলা হয়েছে, সূচকের 12টি মানদণ্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক দক্ষতা, উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার সহ 9টি সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। তবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা সহ 3টি মানদণ্ডে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ এখনও পিছিয়ে। সব মিলিয়ে সক্ষমতা সূচকে বাংলাদেশ উন্নতি করলেও তা কাঙ্ক্ষিত নয় বলছে সিপিডি।
সরকারের যে বাজেট ডেফিসিট সেটি জিডিপির হিসেবে অন্যান্য দেশের তুলনীয় দেশের তুলনায় কিন্তু এটি বাড়ছে আমাদের দেশে। অথবা একইভাবে আমাদের যে সামগ্রিক যে সঞ্চয় জিডিপির হিসেবে সেটি আমাদের কাছে মনে হতে পারে যে এটি হয়তো ভালো অবস্থানে রয়েছে। আর ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা চিহ্নিত হয়েছে অবকাঠামো দুর্বলতা। এছাড়াও দুর্নীতি, অর্থায়ন সমস্যা, আমলাতন্ত্র ও দক্ষ জনশক্তির অভাবকে বড় বাধা হিসেবে দেখানো হয়েছে প্রতিবেদনে। ঝুঁকির যে জায়গাটাতে সিপিডি বলছে উচ্চ মধ্যম আয়ের দেশ গড়তে হলে আর্থিক খাতের সংস্কার ও মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। মোকাবিলা করতে হবে দুর্নীতি ও সুশাসনের চ্যালেঞ্জ। এই প্রতিবেদন থেকে আমাদের নীতি নির্ধারকরাও কিন্তু একটা সিগন্যাল নিতে পারবেন যে আগামীতে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা যদি বাড়াতে হয়, আমাদের যদি উৎপাদনের উপকরণ নির্ভর অর্থনীতি থেকে উৎপাদনশীলতা নির্ভর অর্থনীতিতে উত্তরণ করতে হয়, তো তাহলে কোন জায়গাগুলোতে আমাদের নজর আরো বেশি দিতে হবে। বিশ্বের 124টি দেশের ব্যবসায়ী উদ্যোক্তার মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কওমি মাদ্রাসার সনদে স্বীকৃতি দিতে আইনের খসড়া চূড়ান্তের জন্য 9 সদস্যের কমিটি করেছে সরকার। কমিটির আহ্বায়ক হলেন শোলাকিয়ার খতিব মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। কমিটিকে 15 দিনের মধ্যে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন 2013 এর খসড়া পর্যালোচনা করে সুপারিশ দিতে বলা হয়েছে। শিক্ষা সচিব সোহরাব হোসাইনের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাপনা ও সনদে স্বীকৃতি দিতে 2012 সালে 17 সদস্যের কমিটি করা হয়। ওই কমিটির সুপারিশে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন 2013 এর খসড়া তৈরি করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দুদিনের মহড়া হিলি এক্সপ্রেস শেষ হয়েছে। সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সীমান্তে অপরাধ কমাতে হিলি স্থলবন্দরে এই প্রথম আয়োজন করা হয় এই মহড়ার। হিলি সীমান্তের রেলগেট এলাকায় সকাল 10টায় শুরু হয় দ্বিতীয় দিনের অনুশীলন। প্রথমেই হয় জঙ্গি ও সন্ত্রাসী প্রতিরোধের মহড়া। অংশ নেন বিজিবির 4 নারী সদস্য সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। শূন্য রেখা বরাবর অনুষ্ঠিত এই অনুশীলনে ভারতীয় অংশ থেকে সহযোগিতা করেন বিএসএফ সদস্যরা। এরপর ট্রেনে যাতায়াতকারী চোরা কারবারিদের কিভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে হয় আরও একটি মহড়া। অংশ নেয় 2 বাহিনীর সদস্যরা। উপস্থিত ছিলেন বিজিবির সেক্টর কমান্ডার ও বিএসএফ এর ডিআইজি পর্যায়ের কর্মকর্তারা। বিজিবি ও বিএসএফ এর মধ্যে স্থল সীমান্তে এটি প্রথম কোনো মহড়া অনুষ্ঠিত হলো। এর আগে সুন্দরবনে পানিপথে মহড়া হয়েছিল। আমার মনে হয় এর উদ্দেশ্য এরই মধ্যে অর্জিত হয়েছে। 2 বাহিনীর মধ্যে আস্থা বাড়ার পাশাপাশি নিরাপত্তা কার্যক্রম এতে আরো গতিশীল হবে। মহড়া শেষে যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয় সীমান্ত হত্যা সহ যে কোনো অপরাধ বন্ধে অন্যান্য সীমান্তেও হবে এমন অনুশীলন। এই এক্সারসাইজের ফলে যেটা হচ্ছে আমাদের একদম লোয়ার লেভেল বিওপি লেভেলে যে কোঅর্ডিনেশনটা দরকার সেটা আমরা এক্সারসাইজ করতে পেরেছি। হায়ার লেভেলে লাইক ব্যাটালিয়ন কমান্ডার লেভেল বা ডিআইজি লেভেলে সবসময় আমাদের একটা কোঅর্ডিনেশন থাকে, বাট বিওপি লেভেলে যে কোঅর্ডিনেশনটা যেটা আমাদের দরকার সেটা আমরা এখানে এক্সারসাইজ করতে পেরেছি। মঙ্গলবার হিলি স্থল বন্দরে 2 দেশের যাত্রী ও পণ্য পরিবহনের ট্রাক তল্লাশির মধ্য দিয়ে শুরু হয় এই মহড়া। এরপর পতাকা বৈঠকও করে 2 বাহিনী। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, হিলি, দিনাজপুর। 9:45 আমরা ফিরলাম। বাংলাদেশে ব্যাটিং নিয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। বন্যা বলেছেন বোলাররাই যদি রান করবেন তাহলে দলে ব্যাটসম্যানদের দায়িত্ব কি? শান্ত বলছেন আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং এর এই অবস্থা তাহলে ইংল্যান্ডের সাথে কি করবে? তারিক বলছেন বাংলাদেশের ক্রিকেট দলে আত্মবিশ্বাস অতিরিক্ত বাড়ায় দলের এমন বিপর্যয়। আর নবীন বলছেন ব্যাটিং ভালো না হলে বোলারদের উপর বাড়তি চাপ পড়ে যায়, ফলে বোলাররাও বাজে বল করে। তুফান বলছেন বাংলাদেশের ব্যাটিং এ চলতে থাকলে খুব দ্রুতই সে পুরনো দুর্বল দলে পরিণত হবে। ঝিলমিল বলছেন এত দায়িত্বহীনের মতো ব্যাটিং করে কোন দল? মাহিন বলছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা অ্যাটাকিং এর চেয়ে ডিফেন্সিভ বেশি খেলে। মোসাদ্দেক বলছেন স্বাভাবিকের তুলনায় বাংলাদেশের ব্যাটিং আজ লজ্জাজনক ছিল। সোমা বলছেন আশা করি খুব দ্রুত বাংলাদেশের ব্যাটিং ছন্দে ফিরে আসবে। শাকিল বলছেন 10 মাস লম্বা সময়, বাংলাদেশ দলকে অনুশীলনের পাশাপাশি আরো অনেক ম্যাচ খেলাতে হবে। শাকিলের কথাটাতে আমি একেবারেই একমত। 10 মাস বসে থাকাটা আসলে যে কোনো বিশ্বমানের দলের জন্যই রাস্টিনেসটা চলে আসবে এবং বাকিরা যারা হতাশ হচ্ছেন তাদেরকে বলতে চাই যে ধৈর্য ধরেন, বাংলাদেশ আজকেও ম্যাচটা জিতে নেবে। সবাই হতাশ হন নাই অবশ্য। সোমা বলেছেন যে খুব দ্রুত বাংলাদেশ ব্যাটিং ছন্দে ফিরে আসবে সেই আশা তিনি করছেন। তবে বোলাররাই যদি রান করবে তাহলে দলে ব্যাটসম্যানের দায়িত্ব কি? আজকের ঘটনা কিন্তু আসলে বোলাররা রান করেছেন, ব্যাটসম্যানরা রান করতে পারেন না, ব্যাপারটা সেরকম নয়। 2 জন ওপেনারই 20 রানে আউট হয়েছেন। স্টার্ট পেয়েছিলেন মুশফিক, মুশফিক 25-25 এর মতো রান করেন, তারপরে ফিরেছেন। তা আমরা পরে দেখেছি যে অল্প
Start করেছেন। পরেও ফিরে গেছেন মাহমুদুল্লাহ। তো সেই জন্য আমরা বলতে পারি যে বাংলাদেশে ব্যাটিং এ যদি ব্যাটসম্যানরা সেট হয়ে যে ফিরে আসলে এমন নতুন যে অভিষেক হলো মোসাদ্দেক, কিন্তু অনেকেই ভালো খেলেছেন, অনেকেই ভালো খেলেছেন, অবশ্যই অভিনন্দন জানাতে হয়। ম্যাচের ফল যাই হোক, ম্যাচের ফল যেটা, হ্যাঁ, এবং তিনি দুটি উইকেটও পেয়েছেন, হ্যাঁ, আপনি আশা করতেই পারেন, আশা করা তো যাই হোক, দর্শকদের ধন্যবাদ জানাতে চাই, তারা অনেক ভালো মতামত পাঠিয়েছেন। কৈশোর থেকে বার্ধক্যের সীমায় পৌঁছেও মলিন হয়নি সুরেলা কণ্ঠের জাদু। 7 দশকেরও বেশি সময় সুর দিয়ে মোহাবিষ্ট রেখেছেন লাখো শ্রোতাকে। কিংবদন্তি লতা মঙ্গেশকরের 87তম জন্মদিন আজ। কণ্ঠের এমন সম্মোহনী জাদুতে মন্ত্রমুগ্ধ শ্রোতা। গভীর কণ্ঠের এই মাধুর্য হৃদয় ছুঁয়ে যায় অজস্রবার। লতা মঙ্গেশকর, ভারতের নাইটিঙ্গেল, মেলোডি কুইন, এমন কত না বিশেষণ জড়িয়ে আছে এই নামটির সাথে। 1929 সালের 28 সেপ্টেম্বর জন্ম ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এক সঙ্গীত পরিবারে। গানের হাতেখড়ি হয় বাবা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকরের কাছে। বাবার মৃত্যুর পর 13 বছরে লতা পরিবারের হাল ধরেন। উপার্জনের একমাত্র উৎস হয়ে ওঠে গান। 1947 সালে পুরোদমে শুরু হয় বলিউড সিনেমায় প্লেব্যাক। সুরেলা কণ্ঠ আর অসাধারণ গায়কই তাকে করে তোলে অপ্রতিরোধ্য। দীর্ঘ 7 দশকের ক্যারিয়ারে 1000-এরও বেশি হিন্দি ছবির গানে কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর। বাংলা সহ ভারতের 36টিরও বেশি ভাষায় গান গাওয়ার পাশাপাশি বিদেশি ভাষাতেও গেয়েছেন গান। গানের খেয়ায় পাড়ি দিয়ে পার করেছেন জীবনের 86টি বসন্ত। সম্প্রতি উরি হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েই এবার নিজের জন্মদিন উদযাপন করেননি, কিন্তু বিশ্বজুড়ে ভক্ত অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই কিংবদন্তি। দোলা রোজারিও, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনারও আজ জন্মদিন। আমরা অনেক শুভেচ্ছা জানাতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার 69তম জন্মদিনে। এই রাত 9টার আয়োজন শেষ করছি। এই ছিল রাত 9টার বাংলাদেশ আয়োজন। শেষ করব ব্রিটনি স্পিয়ার্সের কনসার্টে কিছু ছবি দেখিয়ে, তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠানের শুভরাত্রি।